সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত আরা যশোয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কঠোর ভাষায় সমালোচনা করলেন জামায়াতে ইসলামীকে। বললেন, আপনাদের ওষুধ হচ্ছে আওয়ামী লীগ। দলটির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন, ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পেছানোর। জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারও বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবেশী দেশে অবস্থানকারী আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। একদল বলছে আরেক দল ষড়যন্ত্রে লিপ্ত। বলা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইরে থেকেও। এর প্রতিকার কি? সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ষড়যন্ত্রের রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং আরও উপস্থিত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। এভার কেয়ারে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। হাসপাতালে ব্রিটিশ বিশেষজ্ঞ সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ ৮ দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। বললেন, আগামী নির্বাচন হবে গর্ব করার মতো। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান আনিসুল পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। এবং সাবেক বর্তমান অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। হুট করেই সমাধান সম্ভব নয়, বললেন আইজিপি। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের তাগিদ। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম, যাচ্ছে আলোচনায়। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। সরকার যখন সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলছে, একদমই শেষের দিকে আছে, সরকার বলছে, প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন গর্ব করার মতো নির্বাচন হবে। তারপরে দেখা যাচ্ছে যারা আন্দোলন করছে গণভোট আগে চেয়ে, তারাও আবার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। ঠিক সেই সময় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়টি আপনার কেমন মনে হচ্ছে? আসলে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সঙ্গে আলোচনায় মাহবুব আজিজ ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রধান উপদেষ্টা পরিষদের অনেক সদস্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবারই বলছেন যে এবারে নির্বাচন নজিরবিহীন, উৎসবমুখর হবে, ইতিহাসের সেরা হবে এবং গর্ব করার মতো নির্বাচন হবে। কিন্তু যতই ওনারা গর্ব করার মতো নির্বাচন বলেন, যে এটা একটা গর্বিত হতে চান তারা, তো মানুষের মধ্যে আশঙ্কা আছে যে গর্ব করার নির্বাচন সম্পন্ন হওয়ার আগে নির্বাচনের গর্ভপাত হয়ে যায় কিনা। এই ভয়টা কিন্তু কাটেনি। এই ভয়টা যে সরকার কাটাতে পারেনি, এইটা কিন্তু এই ব্যর্থতা তাদের আছে। আর কিছু রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত, কারণ কিছু রাজনৈতিক দল নানান ছুতায় কারণে অকারণে নির্বাচন পেছানোর কথা বলেন। জামায়াত ইসলাম দীর্ঘদিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করেছে। জুনে নির্বাচন চেয়েছে, সরকারেরও এরকম ইচ্ছা ছিল। কেউ কেউ এই সরকারের 5 বছর থাকা উচিত, কেউ কেউ আরও থাকা উচিত, কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না, বিচার না হলে নির্বাচন হবে না। এইসব তো বলছিলই। বাংলাদেশে বড় দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে যে একদম 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে সব সময় যথাশীঘ্র নির্বাচন চেয়ে আসছে। প্রথমে 3 মাসের মধ্যে চেয়েছে, তারপর ডিসেম্বরের মধ্যে চেয়েছে। ফাইনালি সরকার যখন অ্যাগ্রি করেছে ফেব্রুয়ারিতে ইলেকশন দিবে, রোজার আগে, বিএনপি সেটা মেনে নিয়েছে এবং বিএনপির সমমনা অন্য অনেকেই সেটা মেনে নিয়েছে। কিন্তু অন্য দলগুলি এক পর্যায়ে এসে নির্বাচন ফেব্রুয়ারিতে মেনে নিলেও নানানভাবে নানান ছুতায় তাদের কার্যক্রম দেখলে মনে হয় নির্বাচন পেছালে তারা খুশি হয় এবং নির্বাচন পেছালে ভালো। যেমন আজকেও আপনি দেখবেন যে এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে যখন সাক্ষাৎ করতে যায়, সেখান থেকে বের হয়ে এসে তারা বলল যে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন, সেই জন্য রাজনীতিতে যে অস্থিতিশীলতা চলছে, এই রাজনীতি স্থিতিশীল হওয়ার পরে, শুধু সংকট না, বলছি স্থিতিশীল,
রাজনীতি অস্থিতিশীল হলো কি করে? এটা তো অস্থিতিশীলতার প্রশ্ন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য সবাই দোয়া করছে, তার আরোগ্য কামনা করছে। এবং বাংলাদেশের ইতিহাসে এই অঞ্চলের আর কোনো নেতা এত মানুষের, এত পক্ষের, সব ধর্মের নির্বিশেষে এত শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং দোয়া পায়নি। এটা নজিরবিহীন একটা অবস্থায় তিনি উপনীত হয়েছেন। এইটা সবাই তার জন্য করছে, সেটা একরকম কথা, কিন্তু সেটাকেও যদি রাজনীতির সঙ্গে যুক্ত করে নির্বাচন পেছানোর উপাদান হিসেবে অন্য দল ব্যবহার করে। বেগম খালেদা জিয়া অসুস্থ, এই সংকট দেশের সংকট, জাতির সংকট, এটা যেমন সত্য, কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশে গেলে এটা দল হিসেবে বিএনপির যদি মনে করে যে তাদের জন্য এটা কষ্টের, বেদনার, মানবিকতার নানান বিষয় যুক্ত আছে, তারা যদি বলতো যে ম্যাডাম যদি দ্রুত সুস্থ হয়ে না ফেরেন তাহলে নির্বাচন পেছালে ভালো হয়, সে কথা তো বিএনপি বলছে না, বলছে কারা? অন্য দল। মানে এই যে অতি দরদ প্রকাশ এইরকম যখন করে না, তখনই মনে হয় যে এটার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। ঠিক ষড়যন্ত্র শব্দটা আমি বলতে চাই না, উদ্দেশ্য আছে। এখন এর সঙ্গে যদি যুক্ত হয় যে বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ, তাদের নিয়ে ইন্টারন্যাশনাল ন্যাশনাল নানান রকমের ইকুয়েশন হচ্ছে। কখনো আমরা শুনছি যে পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরি হবে, তারা নির্বাচনে আসবে। কখনো বলা হচ্ছে যারা কনভিক্টেড বা আসতে পারবে না, তারা নির্বাচন আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তারা নির্বাচনে আসতে পারবে কিনা। জাতীয় পার্টি নিয়ে এখনও ইস্যুটা অমীমাংসিত আছে। ফলে পতিত ফ্যাসিবাদ, তাদের দোসর, তাদের তো একটা সবসময় চেষ্টা থাকবেই, সেটাকে ষড়যন্ত্র বলা যেতে পারে যে পাশের দেশ ইন্ডিয়া, তারা চায় আওয়ামী লীগের পুনর্বাসন। বিভিন্ন দেশেই তো আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল, তাদের সুবিধাভোগী গোষ্ঠী আছে, দেশি বিদেশি নানান গ্রুপে আছে, তারা তো চাইতেই পারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি হবে, এবং অংশগ্রহণমূলক বলতে তারা আওয়ামী লীগকে ইনক্লুড করতে চায়। সেই হিসেবে সেইটার সঙ্গে যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কারো কারো সুর মিলে যায়, তখন ওই যে ষড়যন্ত্রকারী যারা, আমি ষড়যন্ত্রকারী গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তিকে বলছি না, তাদের হয়তো ভুল হচ্ছে, বা তারা দলের লাভ বা ব্যক্তির লাভ চিন্তা করছেন যে তারা আরেকটু সময় পেলে হয়তো নির্বাচনে আরও ভালো করবেন, সেই জন্য হয়তো বলছেন, কিন্তু তাদের এই ভূমিকাটা ষড়যন্ত্রকারী পতিত ফ্যাসিবাদ গোষ্ঠীর সঙ্গে ম্যাচ করে যায় অনেক জায়গায়। শঙ্কার জায়গাটা ওইখানে। জি, আপনার কাছে আবার আসবো মাহবুব আজিজ, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র আপনার চোখে পড়ছে কিনা, বা অন্যভাবে বললে বর্তমান রাজনীতিতে যা যা হচ্ছে তার মধ্যে কোনগুলোকে আপনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মনে হচ্ছে কিনা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। তো যে আলোচনা করলেন ভাই, সেখানে আমার একটু সংযুক্তি আছে। আমি আমারও মত তাই যে এটা বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, আমরা সকলেই জানি তিনি ৭৯ বছর বয়স তার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাজনীতিতে রেখেছেন। ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলন এবং গত ৪০ বছরের রাজনীতির ক্ষেত্রে শেখ হাসিনা এবং খালেদা জিয়া তো প্রবলভাবে উচ্চারিত দুই নাম। যতই তাদের নানান রকম দোষ ত্রুটি, ইতিবাচক নেতিবাচক, আমরা নানান কথা বলতে পারি, কিন্তু সবচেয়ে আলোচিত দুই নেত্রী। তো তাদের একজনের শারীরিক অসুস্থতায় দেশ অস্থিতিশীল হয়ে উঠছে, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে, এবং এটা বলছে এনসিপি। এটার আসলে কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তো তখন মনে হয় যে আসলে কি হচ্ছে। আপনি দেখুন, একটা নির্বাচন হয় কেন? নির্বাচন হয় যে রাজনৈতিক দলগুলো পরস্পর একটা আদর্শের লড়াই করবে। কার কি আদর্শ তারা জাতির সামনে উপস্থাপন করবে এবং বলবে আমার এই আদর্শের পক্ষে আপনি ভোট দিন। আমরা কি দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পরে? যে গণ অভ্যুত্থানটি হলো, সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? প্রধান আকাঙ্ক্ষা ছিল যে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হবে, জনগণ এমন একটি সরকার পাবে যে জনগণের সামনে জবাবদিহি করবে। এই তো প্রধান সমস্যা ছিল আওয়ামী লীগের। কিন্তু এই ৫ই আগস্টের পর আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো তারা পরস্পরের সঙ্গে এক ধরনের সন্ধি করবার চেষ্টা করছে, অথবা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ক্ষমতার ভাগ বাটোয়ারার একটা প্রশ্ন চলে আসছে।
প্রশাসনে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, চাঁদাবাজিতে বলুন, নানান জায়গাতে, সেখানে আদর্শের চর্চাটা আমরা কোথায় দেখলাম? এনসিপি যে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, গত 15 মাসে এই দলটি তাদের কোনো গঠনতন্ত্রই জাতির সামনে উপস্থাপন করতে পারল না। তারা কি মার্ক্সবাদী? তারা কি ইসলামপন্থী? তারা কি সমাজতান্ত্রিক নাকি গণতন্ত্রী? এইটার তাদের কোনো আদর্শ সরাসরি তারা এখন পর্যন্ত বলেনি। তারা এক সকালে বিএনপির সঙ্গে সমঝোতা করে, আরেক সকালে জামাতের সঙ্গে সমঝোতা করে। তো জামাতও কিন্তু তাদের যে আদর্শ, আমরা গত 40-50 বছর ধরে দেখে আসছি, জামাত ইসলামের কথা বলছে এবং ইসলামের যে বিধিবিধান, তারা শরিয়া আইন তারা করতে চেয়েছে। এখন তারা এই বিষয়ে কিন্তু কোনো কথা বলছে না, বরং হঠাৎ করে তারা পিআর পদ্ধতি নিয়ে অনেক সাড়ম্বরে আলাপ আলোচনা শুরু করলো। তাহলে পিআর পদ্ধতিটা এলো কোথা থেকে? এবং তারা যদি বিজয়ী হয়, তাহলে ইসলামিক যে শাসনতন্ত্রের বিষয়টা আসে, তারা কি সেটা করবে? এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট নয়। আর বিএনপির ক্ষেত্রে তো এত বড় দল, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তো একচ্ছত্র তারা প্রাধান্য বিস্তার করে রেখেছে মাঠে। তো তাদের পরিস্থিতিটা কি? এক রাউজানে খুন হয়েছে অন্তত 20 থেকে 25 জন। খুলনায় আপনার যে অবস্থা, আপনার প্রায় 60 জনের মতো খুন হয়েছে। বিভিন্ন জায়গায় মনে হচ্ছে যে একটা খুনের উপকূলে পরিণত হয়েছে এই অঞ্চলগুলো। তাহলে এইগুলোর দায় কারা নেবে? আপনার 7,000-এর মতো নেতাকর্মী কিন্তু বহিষ্কারই করেছে বিএনপি। তারা চেষ্টা করছে তাদের নেতৃত্ব, কিন্তু সামাল তো দেওয়া যাচ্ছে না। তো এই পুরো পরিস্থিতিতে আমরা একটা আদর্শ ভিত্তিক যে রাজনীতির কথা আমরা বারবার বলে এসেছি, চিরকাল আমরা শুনে এসেছি, কিন্তু আমরা কারো মধ্যে সেই আদর্শের চর্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে সরকার কি করছে আপনি দেখুন। সরকার 30টি দলের সঙ্গে আলোচনা করে তারা সংবিধান থেকে, সংবিধানের যে মূল স্তম্ভ, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এই 30টি রাজনৈতিক দল, যার 7 থেকে 8টির বেশি রাজনৈতিক দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিদের সাথে আমরা পরিচিত নই, এই 30টি দল কি দেশের এই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে? তাদের ম্যান্ডেট কোথায়? এবং এই যে ঐক্যমত্য কমিশন, তারা বলে দিচ্ছে যে স্বাধীন সার্বভৌম সংসদ 270 দিনের মধ্যে এইগুলো পাশ করবে, না হলে এটা স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে। তার মানে সংসদের চাইতেও তারা শক্তিমান। এটা চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জ হয়েছে, কি হয়েছে? 180 কার্য দিবসের মধ্যে ওই সংস্কার বাস্তবায়ন পরিষদ করবে নির্বাচিত এমপিদের দ্বারা। একই তো দাঁড়ালো। তার মানে আপনি ঠিক করে দিবেন, আলোচনা করে 180 কার্য দিবসের মধ্যে এটি বাস্তবায়ন করবে, কিন্তু না হলে অটোমেটিক্যালি যে আইনে পরিণত হবে, আগে যেটা ছিল সেটা। আচ্ছা, 180 দিনের মধ্যে করবে, এই তো 180 কার্য দিবস। আমার কথা হচ্ছে, আপনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনে যেই দল ম্যান্ডেট পাবে সেই দল সেখানে তাদের কর্মসূচি সেখানে হাজির করবে। আপনারা এই কোন ম্যান্ডেটের ভিত্তিতে এই 30টি দল, এবং যার মধ্যে আপনার এই পার্সেন্টেজ আপনি হিসাব করেন শতকরা, গত নির্বাচনগুলো যে সর্বজন গ্রাহ্য নির্বাচন 91, 96, 2001, 2008-এর যে নির্বাচন, গড়ে 40% করে ভোট পেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই বিশাল অংশের যে ভোট, সেগুলো কোথায়? এবং তাদের নেতৃত্ব গণহত্যার সঙ্গে জড়িত। আওয়ামী লীগের এই সাধারণ কর্মীরা কোথায় যাবে তাহলে? এবং এই সমাজে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা বলি, যখন আওয়ামী লীগ 3টি টার্মে একক নির্বাচন করেছে, 14, 18 এবং 24, একক শুধু না, ছলে বলে কৌশলে প্রতারণার নির্বাচন করেছে, সেই নির্বাচনের চেয়ে এই আসন্ন নির্বাচনের পার্থক্য কি হচ্ছে? তখন করেছে আওয়ামী লীগ, আর এখন করছে বিএনপি ও তার সহযোগীরা। আমরা যদি মোটা দাগে বলি, জামাত এবং বিএনপি তো একই সাথে ছিল, তাদের হঠাৎ এত আদর্শগত দ্বন্দ্ব কেন উপস্থিত হলো? কারণ এই বর্তমান পরিস্থিতিতে আমরা ও মামুরা একসাথে বসেছে তারা, কারণ তাদের মধ্যে এখন নানান রকম আদর্শগত দ্বন্দ্বের কথা আমরা শুনতে পাচ্ছি। যখন তারা 20 বছর একসাথে থাকলো, তখন সেই দ্বন্দ্ব কোথায় ছিল? তার মানে এগুলো সমস্ত রাজনৈতিক ভাগ বাটোয়ারার প্রশ্নেই কিন্তু এই বিষয়গুলো হয়। এটা ভালো যে বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার দিকে গেছে, এটা অবশ্যই ইতিবাচক, কিন্তু প্রয়োজনে মুক্তিযুদ্ধকে অবলম্বন করা এবং প্রয়োজনে ছুড়ে ফেলে জামাতের নেতার গাড়িতে পতাকা লাগিয়ে ফেলার যে প্রবণতা, এই বিষয়গুলো তো অবশ্যই প্রশ্নের উদ্রেক করে। সবচেয়ে বেশি প্রশ্নের উদ্রেক করে 72-এর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র যদি আপনি বাদ দেন, তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় কি করে?
আমরা যদি একটি সাম্প্রদায়িক দেশেই থাকি তাহলে পাকিস্তানের থেকে আমরা আলাদা হলাম কোথায়? আর এই যে 30টি দল এখন ঐক্যমত্য কমিশন করে সংবিধান সংস্কার করছে, তারা যদি আগামীতে আরেকটি মিটিং করে বলে আমরা তো মোটামুটি সাম্প্রদায়িকই হয়ে গেছি, তাহলে তো আমরা দুই পাকিস্তান এক করে ফেলি, সেরকম একটি গণভোট যদি চায় তখন আমরা কি করব? জি, আপনার কাছে আসবো সাখাওয়াত হোসেন শান্ত, এই বিষয়টার উত্তর দিবেন কিনা যে আসন্ন নির্বাচন সেই আওয়ামী লীগের আমলের সেই বিতর্কিত নির্বাচনের মতো হয়ে যাবে কিনা, অন্তর্ভুক্তমূলক নির্বাচন হবে না, এমন কোনো প্রশ্ন তৈরি হচ্ছে কিনা? আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, আমার কানে বেজেছিল শব্দটা, সেজন্য আমি লিখেও রেখেছি 2014, 18 এবং 24 ভার্সেস 2026-এর নির্বাচনকে প্যারালাল করে একরকম করে ফেলে। পার্থক্য কি হলো? আওয়ামী লীগ তখন করেছে এবং বিএনপি তার সহযোগিতা এখন করেছে। পার্থক্য হচ্ছে 2014, 18 এবং 24-এ আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা আঁকড়ে ধরে রাখবার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত সব রাজনৈতিক দলকে, যারা তার ক্ষমতার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, আয়নাগড়, নানান রকমের নিপীড়ন করে দুর্বল করে বিএনপির প্রধান নেত্রীকে জেলে পুরে তারপরে তারা এমন একটা নির্বাচন মঞ্চায়ন করেছে যেইখানে মানুষ তাদের বাক্সের বাইরে ভোট দেওয়ার কোনো বাক্সই না পায়, এবং সেই পরিস্থিতিতে 5%, 10%-এর বেশি মানুষ ভোট দিতে যায়নি। সেটা ছিল ওই রকম একটা ফ্যাসিবাদী একটা বিশেষ কৌশলের নির্বাচন। আর ওই 14, 18 বা 24-এ বাংলাদেশে কোনো দল গণহত্যা করে পালিয়ে যাওয়া দল ছিল না। ওই সময় কোনো দলের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছিল না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 24-এ একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই মিলে যে সংগ্রামে অংশগ্রহণ করেছে, এবং তার মাধ্যমে 16-17 বছর ধরে এদেশে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়নকারী একটা সরকারের পতন হয়েছে। তারা সেই পতনের আগ মুহূর্তে একটা গণহত্যা চালিয়েছে এবং পালিয়ে গেছে। সুতরাং সেই পালিয়ে যাওয়া সেই নেতৃত্বকে, সেই দলকে আপনি বিচারের আওতায় আনার আগে কোন বিচারে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে পারেন? সেই ক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা পৃথিবীর কোনো দেশে কোনো গণহত্যাকারী গণহত্যা করবার পরে নির্বাচনে অংশগ্রহণ করেছে পারলে একটা এক্সাম্পল না। জামায়াত ইসলামও এত সহজে পারেনি। জামায়াত ইসলাম 1971 সালের পর 1986 সালে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে। বিশেষ পরিস্থিতিতে এরশাদের অধীনে যখন বিএনপি আওয়ামী লীগ কেউ যাবে না ঘোষণা দিল, তারপর হাসিনা এসে জাতীয় বেঈমান হবে গেলে ঘোষণা দেওয়ার পরেও লালদিঘির মাঠে 2 দিন পরে এসে অংশগ্রহণের ঘোষণা দিল। সেই সুযোগে এরশাদের বৈধতা নেওয়ার জন্য সব দল টোকাইতে হয়েছে। সেই টোকাটুকির মধ্যে জামায়াত ইসলাম 86 সালে ঢুকে পড়েছে। আর গণহত্যার এখনো রক্তের দাগ শুকায়নি, সেখানে আওয়ামী লীগের বা তাদের নির্বাচনের অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি করবেন, ইট ইজ ভেরি আনফরচুনেট। ইট ক্যানট বি। আরেকটি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের কর্মীদের যারা, তাদের কর্মীরা বেছে নিবে। তারা যদি রিকনসিলিয়েশনের আওতায় আসতে চায়, তারা যদি অনুতপ্ত হয়, তারা যদি ক্ষমা চায়, যারা অপরাধী ক্ষমা পেতে পারে, আর যারা অপরাধ করেনি তারা পরিবর্তিত বাংলাদেশে তাদের নেতৃত্ব বেছে নিবে। নেতৃত্ব বেছে না নিতে চাইলে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে। সেই ভোট দেওয়া থেকে বিরত থাকা দেখেও বুঝতে পারবেন যে পতিত খুনি ফ্যাসিবাদ আওয়ামী লীগের পক্ষে অবলম্বন করে কেউ কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকছে কত শতাংশ, সেটা আপনি দেখতে পারবেন। আমরা দেখতে চাই একটা সুষ্ঠু নির্বাচন যেখানে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, তার প্রার্থী পছন্দ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেই ভোটটা সঠিকভাবে গণনা হবে, সেই গণনার রায় সঠিকভাবে প্রকাশিত হবে, এবং তার মধ্যে রিফ্লেকশন হবে এদেশের মানুষ আওয়ামী লীগ বিতাড়িত করে গণহত্যাকারীদের বাদ দিয়ে সেই নির্বাচন গ্রহণ করেছে কিনা। সেইটা আপনি 14, 18, 24-এর সঙ্গে কিভাবে মেলাবেন? কোন রাজনৈতিক মেলাচ্ছি কি করে একটু বলি। সেটা হচ্ছে যে একটু শান্তভাবে শুনতে হবে বিষয়টা। আমরা যে কথাগুলো শুনলাম এটা অত্যন্ত যুক্তিযুক্ত কথা শান্ত ভাই যেগুলো বলছেন। আপনি একটু মনে করে দেখুন তো, জাস্ট এই শব্দগুলো, এই বাক্যগুলো, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই যেখানে সবাই নির্বাচন করতে অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, যারা আসবে তারাই করবে, কেউ যদি না আসে আমরা কি জোর করে আনবো? এই ছিল বয়ান আওয়ামী লীগের। আর এখন কি হচ্ছে, যারা গণহত্যা করেছে তারা ছাড়া তাদের মধ্য থেকে বেছে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে 3 জন আছি,
আপনি বলেই দিচ্ছেন, একজন আপনার জাজমেন্ট করে দিচ্ছেন, আপনি দাঁড় করিয়ে আপনি বলে দিচ্ছেন যে তুমি হত্যাকারী, তুমি আসতে পারবা না। তাহলে আপনি যদি হত্যাকারী হয়ে থাকেন এবং আপনি অবশ্যই গণহত্যার সঙ্গে জড়িত, ভালো কথা, আপনি নির্বাচনে আসতে দেন না, লাল কার্ড দেখিয়ে দিক জনগণ। কেন এত ভয়? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশে দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি দেখতে দেখতেও কিন্তু 50 বছরের কাছাকাছি হয়ে গেছে, সেখানেও কিন্তু কয়েক প্রজন্মের ভোটার তৈরি হয়েছে, আওয়ামী লীগে তো আরও বেশি। কাজেই 1 বছরের একটা দল বানিয়ে বেলুনের মতো ফুটা বড় করে আপনি 15 মাসে আপনি সেটাকে আওয়ামী লীগের শূন্যস্থানে বসিয়ে দেবেন? এটা কি সম্ভব? বিএনপির কেন এরকম আজকে এত চাঁদাবাজি করতে হচ্ছে? কারণ কি জানেন? তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই রাস্তায়। এখন এই যে প্রতিদ্বন্দ্বিতাহীন, আপনি যদি ধরেন আপনার ফুটবল খেলতে নামছেন, আপনার প্রতিদ্বন্দ্বী দলে আছে মেসির মতো প্লেয়ার, তাকে যদি আপনি কোনো কারণে মাঠ থেকে বাইরে রাখতে পারেন, আপনার জন্য কত খেলাটা সহজ হয়ে যায় না? বিএনপির জন্য সেই পরিস্থিতি দাঁড়াচ্ছে। আমরা এক ফ্যাসিস্ট সরিয়ে আরেক ফ্যাসিস্ট কিন্তু আনতে পারি না। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলতে পারেন বিএনপি কোথায় ফ্যাসিজম করলো? আমরা গত 40 বছরের রাজনৈতিক ইতিহাস যদি ঘাঁটি, কোন দলের হাতে রক্ত নাই? 21শে আগস্ট, তার আগে 80-র দশকে জাতীয় পার্টি কিংবা এরশাদের হাত, এর মধ্যে আপনার 2006 থেকে 2008-এর যেই রাজপথের যে রণহুঙ্কার এক দলের সঙ্গে আরেক দল, কেন যেন হয়েছিল আমাদের সবই মনে আছে। আমরা যদি এগুলা ঘাটাঘাটি করতে চাই, তাহলে আমরা দেখব এই দেশের রাজনীতি মানে হচ্ছে হিংসা, প্রতিহিংসা, আবার হিংসা, আবার প্রতিহিংসা এবং খুনাখুনির রাজনীতি। 2 জন প্রেসিডেন্ট নিহত হয়েছেন, একজন তো ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্রবধূ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার 8 বছরের শিশুটি কি অপরাধ করেছিল? এবং সেই যে এতগুলো খুন, সেই খুনের চিহ্ন বহনকারী ভবনটি কি অপরাধ করেছিল? আমরা সেগুলো ভেঙে ফেলছি এবং মুক্তিযুদ্ধের সকল স্থাপনা আমরা ভাঙছি, আমরা ভাস্কর্য ভাঙছি, মাজার ভাঙছি। এগুলা কি বার্তা দেয়? তার মানে একটি বিভাজিত একটা সমাজ ও সংস্কৃতির দিকে কিন্তু আমরা এগিয়ে যেতে চাচ্ছি। এখন সায়ন্ত ভাই যেটা বললেন যে গণহত্যা যে করেছে, এটা তো হতে পারে না। অবশ্যই আমরা একমত, গণহত্যায় সাথে যারা জড়িত তারা নির্বাচনে আসবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এরকম একটা আহ্বান থাকতো, আপনি ভালো করে চিন্তা করে দেখুন, যৌক্তিকভাবে সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না? তারা বলেই দিচ্ছে, আওয়ামী লীগ আর জামাতে ইসলাম কি এক? যেই দেশটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দেশের সাথে জামাতে ইসলামকে আমরা মিলিয়ে দিচ্ছি। 30 লক্ষ মানুষের মৃত্যুর সঙ্গে যারা জড়িত ছিল এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তাদেরকে আমরা এতখানি গুরুত্বের সাথে দেখতে পাচ্ছি, আর আওয়ামী লীগের নামটা আমরা আজকে শুনতে পাচ্ছি না। কেন যেন? কারণ আওয়ামী লীগের সেই ভোট রয়ে গেছে সমাজে। এবং সেই জায়গাটিতে এই অন্তর্ভুক্তিমূলক সমাজ যদি আমরা চাই, তাহলে এই ভোটগুলো নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। কারণ আমরা বলে দিতে পারি না যে ওই কৃষকটি বা ওই শ্রমিকটি কিংবা মাদ্রাসার শিক্ষক যারা এই রাজপথের এই খুনোখুনির সঙ্গে যারা জড়িত নন, ঢাকার 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তারা প্রজন্ম পরম্পরায় ভোট দিয়ে আসছেন একদম মার্কায়, তাদেরকে আপনি বলে দিবেন আপনি এখন এই 15 মাসের এই দলে আপনি ভোট দেন কোন যুক্তিতে? কাজেই আপনাকে এটার একটা বিহিত করতে হবে। সরকার যদি বলতো কোনোভাবে এবং তারপরে আওয়ামী লীগ নেতৃত্ব যদি সেটা না মানতো, সেটা আওয়ামী লীগের উপরে যাবে। আওয়ামী লীগ তো কোনো অনুকম্পাই নাই তাদের তো এখনো শরীরী ভঙ্গিমায় সেই একই রকম দাপট দেখা যায়। তো সেইগুলোর শাস্তি জনগণ দেবে ভোটে। আমাদের কথা হচ্ছে, আপনার যদি 5 ভাই থাকে, 2 ভাই চুরি করেছে, এই জন্য আপনি তাকে পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারেন না। চোরের শাস্তি চুরি করে আপনার সম্পত্তি আপনার দিতে হবে। অর্থাৎ সমাজে কণ্ঠস্বর থাকতে হবে। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, যে যাই করে, ছিনতাইকারীর সাথে আমি এক টেবিলে বসবো না, এটা আমি বলতে পারি না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শাখাওয়াত হোসেন সায়ন্ত, এই আওয়ামী লীগ জামাত এই প্রসঙ্গটা আমি একটু যুক্ত করতে চাই, তারপর আপনি এই প্রশ্নটা যদি উত্তর দিতে চান। মির্জা আব্বাস সাহেব বলেছেন যে যারা একসময় বাংলাদেশ চায়নি তারাই এখন ভোট চাইতে নেমেছে, আওয়ামী লীগের মতো করতে পারবো না, এ কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলতে খারাপ শোনালেও আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ, জামাতকে ইঙ্গিত করে তিনি বলেছেন। এ ধরনের মন্তব্য রাজনৈতিক সম্পর্ক কিংবা সমন্বয়কে কিভাবে প্রভাবিত করতে পারে, যেখানে জামাত বিএনপির দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথী ছিল? প্রথম কথা হলো, এই মির্জা আব্বাস বা অনেক নেতা এখন যে কথা বলছেন, এগুলা তাদের আদর্শিক বা চেতনাগত বক্তব্য নয়, এটা রাজনৈতিক বক্তব্য। কারণ হচ্ছে
এই মির্জা আব্বাস এবং বিএনপি তো জামায়াত ইসলামের এই নেতাদের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে জোট করে আন্দোলন করেছে, মিছিল করেছে, একসঙ্গে বসেছে। সুতরাং এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষকে ঘায়েল করবার যে বক্তব্য জামায়াত বিএনপির বিরুদ্ধে দিচ্ছে, বিএনপি জামাতের বিরুদ্ধে দিচ্ছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে দিচ্ছে, জামাতের বিরুদ্ধে দিচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক লড়াই। এটা আদর্শগত ওই অবস্থান না, অত সিরিয়াসলি নেওয়ার কিছু না। বরং আমি ওই জায়গাটায় আসতে চাই, বাংলাদেশে একদম বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে ৭১ তার আগেও ছিল বাংলাদেশ একটু রাজনৈতিক সহিংসতাপূর্ণ এলাকা। এখানে ৭১ দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা অর্জনের জন্য অনেক জীবন দিতে হয়েছে এবং ক্ষমতাসীনরা সহিংসতা করেছে, ব্যাপক হত্যাকাণ্ড, গণহত্যা চালিয়েছে। স্বাধীন বাংলাদেশে ৭২ থেকে ৭৫ জাতসদের ৩০,০০০ নেতাকর্মীকে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে শেখ মুজিব হত্যা করেছে। সিরাজ শিকদার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশে হত্যার রাজনীতি, এই প্রতিহিংসা শুরু থেকে ছিল। পক্ষের লোকরাই পক্ষের লোকদের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিধন করেছে একচ্ছত্র অধিপতি হওয়ার জন্য, বাকশাল করেছে, একদল করেছে। আবার তার পতন হয়েছে তারই দলের লোকদের দ্বারা, তারই বাহিনীর লোকদের দ্বারা, এবং তার পতনের পরে তার দলের লোকরাই ক্ষমতা দখল করেছে মোস্তাকের নেতৃত্বে। সুতরাং ওইটা এক ধরনের সহিংস আচরণ, ওইটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, খুনোখুনি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এরশাদ ক্ষমতা দখল করেছে, এরশাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, এরশাদ মানুষ মেরেছে, এই আওয়ামী লীগের বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে হত্যা করেছে। সেটা এক ধরনের রাজনৈতিক সহিংসতা এবং একরকম আচরণ ছিল। বিএনপির আমলে আন্দোলন হয়েছে, বিএনপি আন্দোলন দমাতে গিয়ে বিএনপির পুলিশের গুলিতে মানুষ মারা গেছে। বিএনপির সময়ে র্যাব গঠন করা হয়েছে, বিএনপির সময়ে ক্লিন হার্ট অপারেশনের নামে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। সেই মাত্রা আর আপনি একটা সরকার সিদ্ধান্ত নিয়ে নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে ১৫০০-এর বেশি সাধারণ মানুষকে হত্যা করে ফেলবে, সেই গণহত্যাকে আপনি এক পাল্লায় মাপবেন? ওই রাজনৈতিক সহিংসতা যেগুলো হয়েছে সেগুলোর বিচার হওয়া দরকার। এটা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জামাত ইসলাম করেছে, জাতীয় পার্টি করেছে, ডান বাম কে করেনি বাংলাদেশে? সেইগুলা বাংলাদেশের একটা রাজনৈতিক অপসংস্কৃতি, সাংঘাতিক ঘৃণ্য এবং অগ্রহণযোগ্য। সেটার অপরাধের মাত্রা একরকম, সেটার বিচার হওয়া উচিত, সেটা হয় না, সেটা দুঃখজনক। কিন্তু তার ফলে তার সঙ্গে মিলিয়ে আপনি একটা গণহত্যাকে, গণহত্যাকারীকে, গণহত্যার দলকে এখন পুনর্বাসনের বয়ান তৈরি করবেন, এইটা এই দেশে এত সহজ হবে না। যে যত সুবিধাভোগী হয়ে থাকেন, যে যত নতুন নতুন ইকুয়েশন করে থাকেন, এদেশের মানুষ এটা গ্রহণ করবেন। আর ভোটের বিচার দেখেন না, ভোট হইলে মানুষ কত শতাংশ, অতীতের ভোটের যে শতাংশ ভোট কাস্টিংয়ের সেই রেট, আর এইবার এই পতিত ফ্যাসিবাদ খুনিদের বাদ দিয়ে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে ভোট কাস্টিং দেখেন। যে তরুণ প্রজন্ম, ৪ কোটির উপরে তরুণ ভোটার, এই ৪ কোটি তরুণ ভোটারের মধ্যে আপনি 2% তো ভোট দেওয়ার সুযোগ দেননি ৩টি নির্বাচনে। যাদের 5 বছর বয়স, তখন সে দেখেছে আওয়ামী লীগ ক্ষমতায়। আজকে তার বয়স 25 বছর, সে দেখছে 18 বছর 25 বছর ভোটার হয়েছে, সে তখন দেখেই নেই, চোখের সামনে দেখেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ। 14 সালে প্রথম ভোটার হয়েছে, ভোট দিতে পারেনি। 5% আওয়ামী লীগের লোকরাই তো ভোট দিতে পারেনি, 5%, 7%-এর বেশি ভোটার কেন্দ্রে যায়নি, কুত্তামার্কা নির্বাচন হয়েছে। 18 সালের নির্বাচনে আপনি রাতে ভোট করেছেন, ভোট নিয়েছেন, সেই 14 সালের প্রথম ভোটাররা দিতে পারেনি, 18 সালে যারা প্রথম হলো তারাও দিতে পারেনি। 24 সালে আবার একই কায়দায় আপনার 14 সালের প্রথম, 18 সালের প্রথম এবং দ্বিতীয়বার তৃতীয়বার ভোট দিতে পারেনি। আপনি মনে করেন সেই ভোটাররা কেন্দ্রে না গিয়ে বাইরে বসে থাকবে আর আওয়ামী লীগ বন্দনা করে তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়া বিরত রাখতে পারবেন? আসুক ভোট, আমি চাই শান্তিপূর্ণ একটা ভোট হোক, মানুষ কেন্দ্রে যাক। আওয়ামী লীগ পারলে প্রমাণ করুক যে একটা ফ্যাসিবাদ, পতিত, খুনি, গণহত্যাকারী, গুম খুনকারী, আয়নাঘর বানিয়ে মানুষকে এইভাবে নির্মমভাবে রাখার যে রাজনৈতিক শক্তি, তাদের দলের পক্ষে কথা বলবেন, তাদের দলের পক্ষে সাফাই গাইব। আমিও আওয়ামী লীগের রাজনীতির করবার অধিকারের পক্ষে কথা বলবো। কখন বলবো? যখন এই দোষীদের চিহ্নিত হবে, বিচারের আওতায় আসবে, স্ক্রুটিনাইজিং হবে যে এরা অপরাধী। তারপর আপনি তারা দলে থাকা অবস্থায় আপনি বলবেন যে ও খুনি হলে মানুষই ওকে করবে, প্রত্যাখ্যান করবে। খুনিকে বিচারের আওতায় না এনে, গণহত্যাকারীকে বিচারের আওতায় না এনে আপনি বলবেন মানুষ বিচার করবে, তাহলে হাসিনাকে এখন নির্বাচন করতে দিবেন? আপনি বলবেন যে হাসিনা যদি গণহত্যাকারী হয়, মানুষ ভোট না দিয়ে তারে করুক,
প্রত্যাখ্যান করুক, তাহলেই প্রমাণ হবে গণহত্যাকারী সে। এইটা কোনোভাবে কোনো আইনের বিচারও নয়, মানবিকতার বিচার নয়, মানবাধিকারের প্রশ্ন এটা গ্রহণযোগ্য হতে পারে না যে একজন গণহত্যাকারী চিহ্নিত। আপনি আওয়ামী লীগের গত 16 বছর গুম খুনের সঙ্গে কারা যুক্ত ছিল? এই যে দেশটাকে আজকে ধ্বংসপুরীতে পরিণত করেছে, কেন আইন একটা স্বাধীন করে আয়নাঘর হতে হবে? আপনার কি মনে হয় মীর কাসেমের ছেলে, মীর কাসেম যুদ্ধ অপরাধী, তার বিচার হোক? তার ছেলের অপরাধ কি? অপরাধ থাকলে তাকে আইনের আওতায় আনেন, বিচারের আওতায় আনেন, তাকে আপনি ফাঁসি দিয়ে দেন ফাঁসির মতো অপরাধ করলে। গোলাম আজম যুদ্ধাপরাধী, তার বিচার করেছেন। তার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাকেও আইনের আওতায় এনে আপনি বিচার করেন, বিচারের মাধ্যমে করেন, সেই বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু আপনি বিচারের মতো উপাদান পান না বলেই তো আপনি আয়নাঘর বানাতে হয়, আপনাকে আটকে রাখতে হয়। এই অপরাধ যেই শক্তি করবে, যেই দল এটাকে প্যাট্রোনাইজ করবে, এই যুবদল, যুবলীগ, ছাত্রলীগ, এই স্বেচ্ছাসেবক লীগ, তাদের বয়ান আমরা দেখিনি, এই আওয়ামী লীগের বয়ান আমরা দেখিনি। এই দলের মধ্যে যারা কোনো না কোনোভাবে গুম, হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই গণতন্ত্র হত্যা, সর্বশেষ গণ অভ্যুত্থানের সময় গণহত্যার পক্ষে যারা দাঁড়িয়েছে, যার প্রামাণ্য দলিল আছে, সেগুলাকে বিচারের আওতায় আনা হবে। দল হিসেবে আওয়ামী লীগেদের প্রত্যাখ্যান করে ক্ষমা চাইবে যে আমরা দলের মধ্যে যারা খুনি তাদের পক্ষে নাই, এটা জঘন্য অপরাধ হয়েছে, তারা অনুশোচনা করবে। তারপর হলো মাপ করার প্রশ্ন, তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা, একটু উত্তেজিত হয়ে যাচ্ছে সায়ন্ত সাহেব। সেটা হচ্ছে যে একটু মনে করে দেখেন যে একটা বই মেলায় আপনারও একটি বই বেরিয়েছিল, আমারও একটি বই বেরিয়েছিল আওয়ামী লীগের আমলে। আমরা দুজন নিঃসঙ্গ দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে যে একটা আওয়ামী লীগের সময়ে একক ভোটের বিরুদ্ধে আমরা, উনিও লিখেছিলেন একটা বই, আমিও লিখেছিলাম পাশাপাশি, ওনার মনে পড়ে। উনি তো বলছেন সুবিধা প্রাপ্ত যারা, কি সুবিধা আমি পেয়েছি উনি এখন এই বয়ান, এই বয়ান নয়, এই বয়ান কি কারণে সেটা বলছি তো, শুনতে হবে আপনাকে। তখন যেভাবে আমাদেরকে বলা হয়েছিল বিএনপি জামাত, এখন সেভাবে বলা হচ্ছে ফ্যাসিবাদী দল। শুধু আমার কথা বলছি না, যারা বলছে তাদের কি বলা হচ্ছে, কেন বলছে? কারণ তাদের পক্ষে সুবিধা যে আমরা একা ভোট করতে চাই। এই প্রশ্নের উত্তরটা কি করে হয়? কারণ আমি বিচারটা হতে দেন, কেন বিচার হবে না? বিচার তো বিচারের আগে নির্বাচনে আপনি কি করে সুযোগ দিলেন? আপনি আমাকে শেষ করতে না, আপনার সঙ্গে আমি একটা কথা বলিনি। এইভাবে কথা বলা এবং এইভাবে আগ্রাসী উচ্চারণ, মব সন্ত্রাস যেটা এই দেশে হয়েছে, আপনি বিচারপতির গলায় আপনারা জুতা পরিয়ে গালে বাড়ি দিচ্ছেন, এটা কি করে হয়? আপনারা যেভাবে মব সন্ত্রাস হয়েছে সমাজে, আপনারা বিচার হাতে তুলে নেননি, জাজমেন্ট হাতে তুলে নেননি। আপনারা বলছেন না অমুক হত্যাকারী, অমুক হত্যাকারী। 16 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কি হয়েছে আমরা জানি। সেখানে বিএনপি কয়জন ছিল আর কোন দলের কি ছিল আমরা সকলেই জানি। বিএনপি যদি এটা করে থাকে তাহলে তো 14 সালে করতে পারতো। সেই আগুন সন্ত্রাসের সময় তো আওয়ামী লীগকে বিদায় করে দিতে পারত, সেটা পারেনি, কারণ সাধারণ মানুষ যুক্ত হয়নি। সাধারণ মানুষ যুক্ত হয়েছিল তখনই যখন আওয়ামী লীগ তার সীমা ছাড়িয়ে গেছে, নিজের দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে। এই কথা কি উনার কাছ থেকে আমাদের জানতে হবে? আমরা জানি না? একটা দেশের প্রধানমন্ত্রীকে যখন হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়, যেই দেশের জন্মের সঙ্গে তার পিতা জড়িত, তার চাইতে বড় শাস্তি কি হতে পারে? তার তো রাজনীতি সেখানে শেষ হয়ে গেছে, তার কি ফাঁসি হয়নি? তারপরে আপনারা শারীরিকভাবে ফাঁসি, অবশ্যই তার যা ফাঁসি তার প্রাপ্য সেটা সে পাবে। তার পক্ষে তো কোনো কথা বলা হচ্ছে না, এমনকি আওয়ামী লীগের পক্ষেও কোনো কথা বলছে না। আমাদের কথা হচ্ছে আপনি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমাদের এত প্রাণ, এত রক্ত, সেইটার প্রতি কি সম্মান আমরা দিলাম? আমরা যখন মব জাস্টিস করছি, আমরা দুজনে মিলে বসে ঠিক করে ফেললাম যে না, আওয়ামী লীগকে দেব না। এইটার পিছনে কি যুক্তি থাকতে পারে? যে যুক্তি ছিল খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাতের জন্য 2 কোটি টাকার জন্য তাকে জেলে দেওয়া হলো, এবং ভদ্রমহিলা সুস্থভাবে জেলে গেলেন, ফিরলেন স্ট্রেচারে করে, এবং তার যথাসময়ে সেই শাস্তি বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আপনাদের মনে আছে যে পরিমাণ বিদ্রূপ, যে পরিমাণ বাজে কথা বেগম খালেদা জিয়া সম্পর্কে বলা হয়েছে, অতটা ওনারা পারছেন না। হয়তো সঙ্গতও শেখ হাসিনার বিরুদ্ধে বলা, কিন্তু পুরো সাধারণ নেতাকর্মীরা কেন সেই বিদ্রূপ এবং প্রতিহিংসার শিকার হবে? এবং কেন কোনো হিন্দু গত 1.5 বছরে একটি সরকারি চাকরি পাবে না? মফস্বলে যান, সাধারণ গ্রামগঞ্জে যান, কোনো হিন্দু যুবক বাড়িতে থাকতে পারে না, কারণ হিন্দু মানে আওয়ামী লীগ। সাধারণ শিক্ষক বাড়িতে থাকতে পারে না। আমি ঠিকানা দিয়ে দিতে পারবো কুড়িগ্রামে
যে ওই না, কিন্তু ওই ভদ্রলোক আমি আমি একটু সরি, শেষ এটা করি। প্রোটেস্ট মাঝখানে করতে হবে। আপনি কোন হিন্দু শব্দটা বলবেন না। আপনার পরিচিত কিছু পরিচিত হিন্দু কেন? আছে। আপনি বলেন হিন্দু বন্ধু- 256 জন হিন্দু বন্ধু বান্ধব আমাদেরও আছে, নির্বিঘ্নে চাকরি না, করছে, নির্বিঘ্নে না, বাড়িতে আপনি থাকছে, BCS এ তারা নির্বিঘ্নে সব পায়নি জায়গায় ভাই, আছে। 256 আরে আপনি কেন বলেন কোন হিন্দু ঘরে থাকতে পারছে না? হিন্দু হ্যাঁ, যুবক আমি তো কোথায় বলছি, দেখেছেন আপনি? আপনার কোন এলাকা আমরা বলেন? সকাল- আপনি কোন এলাকা বলেন? কালকে আমি জরিপ বলছি, চালায় দেখাবো আপনি সেখানে। লিখে রাখেন কোন কুড়িগ্রাম হিন্দু যুবক ঘরে থাকতে সরকারি পারে না, কোথায় পেয়েছেন স্কুলের আপনারা? আপনি বায়াস আমি তথ্য নাম দিচ্ছেন। দিচ্ছি। আপনি বায়াস তথ্য দিচ্ছেন। কোন হিন্দু যুবক আপনি ঘরে পরীক্ষা থাকতে করেন। পারেন? আপনি শব্দটা বলতে সব পারেন শব্দের সমর্থক যারা হয়ে যায় কিনা? ছাত্রলীগের হয়ে যেসব হিন্দু হোক মুসলমান হোক যারা সন্ত্রাসী কাজ করেছে তাকে তারা কারো ভয়ে দূরে বাসায় আছে, থাকতে দেওয়া তারা হবে না। ভয়ে দূরে আছে। আমরাই কিন্তু- ঠিক করে কিন্তু দেব। আপনি ধর্মীয় উস্কানি দিচ্ছেন। আপনি বলছেন কোন হিন্দু যুবক ঘরে থাকতে পারে না। How আপনি come? তো হুঁশকানিতে নিচ্ছেন। আপনি উস্কানি দিচ্ছেন। আপনি উস্কানি আপনি নিচ্ছেন। কোন আচ্ছা, হিন্দু ঠিক আছে, যুবক ঘরে আপনাদের থাকতে হাতে পারে মব না? এখন মব না, সন্ত্রাস আপনি করেন। কোথায় পেয়েছেন? আপনি এখন মব সন্ত্রাস কেন করেন। মব সন্ত্রাসী করব? তাহলে আপনি আমাকে বলতে দেন। আপনি কেন আপনি বলবেন যখন কোন বললেন, হিন্দু যুবক শেষের ঘরে দিকে থাকতে চলে পারে না? এসেছি। আপনি কি নিয়ন্ত্রণ করবেন? আপনি এইটার দ্বারা একটা আপনি কি ধর্মীয় নিয়ন্ত্রণ উস্কানি দিচ্ছেন। করবেন? আপনি কি আপনি একটা ধর্মীয় উস্কানি আরে দিচ্ছেন ভাই, যে কোন আপনি কি হিন্দু যুবক নিয়ন্ত্রণ থাকতে করবেন পারে না। নাকি? আপনার সময় আপনি না, সেটার না, না, উত্তর না। দিবেন। না, একদম আপনি শেষের আটকে দিকে আছি, দিচ্ছেন তো দুজনের কথা। যদি আপনি একটু যা একটু খুশি করে তাই উত্তর বলার দিতে কোনো পারেন। না, স্বাধীনতা না। আপনি যখন আপনি কথা বলবেন, কোনোভাবেই বলতে আপনি পারেন না যখন যে কথা কোনো বলবেন, হিন্দু। আপনি ঠিক করে দেন। না, আপনি বলেন। আপনি লেখেন, কাগজে লিখে দেন। আপনি না, আমি- লিখে দেন যে আমি কোনো দেখি। হিন্দু আমরা- যুবক আমরা থাকতে পারে না। একদম আমি এটা শেষের কপি দিকে করে আছি, ফেসবুকে শাখাত দিয়ে হোসেন শান্ত জরিপ চালাই বাবু, খাওয়াচ্ছি। এক মিনিট, এক মিনিট করে লিখে দেন যদি যে একটু কোনো বলতেন। হিন্দু যুবক হতে আমরা পারে একদম না। শেষের দিকে আছি, এক না, মিনিট, এক কোনো মিনিট হিন্দু করে আমার বলুন। শব্দটা কোনোতে আমি কেউ কেউ আমি থাকতে পারছে না, যতটুক তারা জানি, আমি যতটুক জানি, এবং এটা গণমাধ্যমে খবর এসেছে। কোন BC গণমাধ্যমে এসছে যে কোনো হিন্দু যুবক থাকতে পারে ভাই, না? আমি আপনার সাথে দেখেন তো একটা reference পরীক্ষা দেন। দিতে আসিনি। আপনাকে আপনি তো এইরকম উনি তো কথা বলতে ধর্মীয়- দিচ্ছেন না, না, উনি তো আপনি চিৎকার একটা করছেন। ধর্মীয় গোষ্ঠী এই শাখাত this হোসেন is শান্ত, called আমরা- fascism। আপনি যা এই করছেন, হচ্ছে this is called fascism, fascism. এই হচ্ছে This is called fascism। গণহত্যাকারীর আপনি পক্ষে BCS অবস্থান নেওয়া। পরীক্ষায়, আপনি কোনোভাবে- BCS পরীক্ষায় আপনি রাখেন যারা আপনার BCS বলা পরীক্ষা, ওইটা নিয়ে আমি হচ্ছে- কথা বলছি না। এইটা নিয়ে আপনি আমি কথা বলেছি। ঘুরাচ্ছেন। আমি আপনি বলছি বলছেন সেইটাই। কোনো আপনি হিন্দু পরিষ্কার যুবক কথা ঘরে বলতে থাকতে পারে দেন। না। আপনি- আপনি বলেন কেন এটা বললেন? আপনি এটা প্রত্যাহার করতে হবে। আপনার কাছে কোনো মাপ হিন্দু- চাইতে হবে। না, না, জাতির কাছে চাইতে হবে। আপনার কোনো কাছে হিন্দু মাপ যুবক চাইতে হবে। থাকতে আপনি পারে না। রেকর্ড, আপনি বাক্যটা দেখেন, আমি আপনি তো অনিয়ারে বাক্য শেষ বলছি, করতে দিচ্ছেন না। বাংলাদেশে এই কোনো হচ্ছে হিন্দু যুবক BNP, থাকতে পারে না। এই হচ্ছে উনি BNP, যারা ইন্ডিয়ার আওয়ামী লীগ purpose serve যেভাবে করছে। কথা বলতো, উনি ইন্ডিয়ার এখন purpose serve সেইভাবে করছে। তারা কথা আওয়ামী বলে। লীগের purpose serve আওয়ামী লীগ করছে। যেভাবে ইন্ডিয়ার কথা বলতো, purpose serve করছে। সেইভাবে বিএনপি কথা বলে, এবং আজকে তারা বলে যে সেইভাবে কোনো- মব সন্ত্রাস কোনো হিন্দু উস্কায়ে যুবক- দেয়, এবং তারা আজকে সেইভাবে কথা বলে। হিন্দুরা বিএনপিতে প্রার্থী হচ্ছে, রাজনীতি করছে, জামাত ইসলামের এবং প্রার্থী পর্যন্ত হচ্ছে, আর উনি আপনারা বলবেন কোন হিন্দু যুবক না। প্রান্তিক জায়গাতে, প্রান্তিক মফস্বলে হিন্দু থেকে শুরু করে সাধারণ আওয়ামী লীগের কোনো মানুষ বাড়িতে থাকতে পারে না। আওয়ামী লীগ কোনো বলেন, আওয়ামী লীগ আপনি হিন্দু নাকি বললেন কোনো কেন? হিন্দু মানে তো আওয়ামী লীগ বলে। হিন্দু মানে এবং আমাকে আপনি বলছেন। 2001 সালে আপনি নির্বাচনে এই আপনি question কথা কে বলতে দিয়েছে? দেয় না, হিন্দু কি মানে করবো? আওয়ামী লীগ? দেখেন, কথা বলতে দেয় না। 2001 সালে নির্বাচনের পরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, কি বলেন আপনি? পত্রিকাগুলো খুঁজে দেখেন তো কি অবস্থা করেছিল। এবং প্রত্যেকবার আমরা বলা একদম হয় শেষের দিকে আছি, হিন্দু মাহবুব মানেই আজিজ হচ্ছে শেষ করতে আওয়ামী লীগ। হবে। এটা আমাদের এটা দেশে ভুল বলা বয়ান, হয়। ভুল বয়ান। বলা আপনারা হয়। ভুল প্রচার করেন। আমরা প্রচার করবো কেন? যা বলা হয় বিএনপির আপনারা স্ট্যান্ডিং বলেন। কমিটি আপনারা বলেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটি হিন্দু ভদ্রলোক আছে, হ্যাঁ। বিএনপির অনেক নেতা সেটা হিন্দু আছে, ভালো, বিএনপির সেটা ন্যাশনাল অসুবিধা না। কমিটিতে অসংখ্য আপনারা হিন্দু তো ভদ্রলোক মহান আছে। রাজনৈতিক দল, আপনারা তো ফ্যাসিস্ট না। শেষ করতে হবে আমাদের। আপনারা কোনোভাবে আপনি ঢালাওভাবে খুনের সঙ্গে বাংলাদেশের জড়িত না। একটা গোটা আপনারা ধর্মকে, কোনোভাবে কিছুতে গোটা জড়িত না। ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে আপনি বলবেন কোন হিন্দু যুবক থাকতে পারে না। আমাদের শেষ আর করতে হবে, ইন্ডিয়ার আজকে হাতে একদম আছে, শেষ দিকে চলে এসেছি, ইন্ডিয়ার আমরা হাতে আর সময় অস্ত্র দিতে তুলে দেবেন পারছি বাংলাদেশ না। পাচ্ছেন না তো। আপনি দর্শক, আপনি আলোচনা তো চলবে। আপনি সবাইকে হিন্দুদেরকে ধন্যবাদ কিভাবে জানিয়ে শেষ দেশ করছি ত্যাগ করা আজকের হয়েছে, আপনাদের সম্পাদকীয়। সঙ্গেই তো আগামীকাল আবারও দেখা চলছে। হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইলো। সেটা